নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শীর্ষ আদালতে কিভাবে ফেঁসে গেল বলা হচ্ছে যে নির্বাচন কমিশন। আর এরই মধ্যে দক্ষিণ ভারতের রাজনীতিতে এমন কিছু ঘটে গেল যা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো। থালাপতি বিজয় সরকার এমন কিছু পদক্ষেপ নিল যা কিন্তু রীতিমতো অবাক করে দিয়েছে কিন্তু সকলকে। এই সমস্ত খবরগুলো আপনাদের একে একে বলবো। দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বর্তমানে গভীর রাজনৈতিক এবং আইনি সংকটের মধ্যে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তার দপ্তরের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার মতো অত্যন্ত গুরুতর অভিযোগ উঠেছে। এখন চারিদিক থেকে প্রশ্ন ধেয়ে আসছে যে নির্বাচন কমিশন কি দেশের প্রচলিত আইন কানুন সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে? তারা কি দেশের সাধারণ জনতার অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য সরাসরি দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে? আর এই সন্দেহের প্রধান কারণ হলো নির্বাচন কমিশনের দেওয়া এই বিশাল তথ্য ভান্ডার বা ডেটাবেস ব্যবহার করেই দিল্লি পুলিশ সাধারণ মানুষের পরিচয় শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই গুরুতর প্রশ্নগুলি এবং বিতর্কের সূত্রপাত হয়েছে স্বয়ং দিল্লি পুলিশের একটি বিস্ফোরক দাবির পর থেকে। সম্প্রতি দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশ একটি হলফনামা জমা দিয়েছে। আর সেই হলফনামায় করা দাবি ঘিরেই এখন দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এখন সব মহলেই একটি প্রশ্ন অত্যন্ত জোরালোভাবে উঠছে যে ঠিক কোন অধিকার বলে বা কোন আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন দেশের সাধারণ নাগরিকদের এই ধরনের অত্যন্ত ব্যক্তিগত তথ্য দিল্লি পুলিশের সঙ্গে শেয়ার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের উপর তীব্র আক্রমণ শানিয়েছে। দিল্লির যন্তর মন্তরে টানা 36 দিন ধরে চলা ছাত্র আন্দোলন হয়তো আপাতত শেষ হয়েছে, কিন্তু এই ছাত্র বিক্ষোভের সময় থেকে মোদী সরকারের যে রাজনৈতিক ও আইনি সমস্যাগুলো শুরু হয়েছিল তা কমার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। বরং বলা যেতে পারে সময়ের সাথে সাথে এই সমস্যাগুলো যেন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে থেকেই এই আন্দোলন এবং তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে বেশ চাপে ছিলেন। অন্যদিকে কিরেন রিজিজুও এমন একটি মন্তব্য করে বসেছেন যার জেরে সম্পূর্ণ নতুন একটি বিতর্কের জন্ম হয়েছে। আর এই সমস্ত রাজনৈতিক ডামাডোলের মধ্যেই আন্দোলন শেষ হওয়ার পর ছাত্রদের উপর দিল্লি পুলিশ যে কঠোর পদক্ষেপ নিয়েছে তার সাথে সরাসরি নির্বাচন কমিশনের যুক্ত থাকার একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে উঠে আসছে। এর অর্থ হলো যে আন্দোলন শেষ হওয়ার পর যে প্রক্রিয়ায় ছাত্রদের মুখমণ্ডল দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারপর তাদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে এবং অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন একটি বিশাল এবং নেপথ্য ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশনই মূলত দিল্লি পুলিশকে এই আন্দোলনকারী ছাত্রদের পরিচয় নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করেছে। কমিশন তাদের নিজস্ব সংরক্ষিত ডেটা দিল্লি পুলিশকে সরবরাহ করেছে। এমন পরিস্থিতিতে এখন মোদী সহ রিজিজু সহ খোদ দেশের নির্বাচন কমিশনও কিন্তু বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই এর ফলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমস্যা এবং অস্বস্তি দুই কিন্তু ক্রমশ বেড়ে পড়ে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে তাদের যে হলফনামা জমা দিয়েছে তাতে কিন্তু বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে যা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত উদ্বেগজনক। সুপ্রিম কোর্টে দাখিল করা ওই নথিতে দিল্লি পুলিশ নিজেরাই স্বীকার করেছে যে যন্তর মন্তরে যখন ছাত্রদের আন্দোলন চলছিল তখন সেখানে সাদা পোশাকে পুলিশ বাহিনীর নিজস্ব জওয়ানরা মোতায়েন ছিল। ঠিক একইভাবে এই তথ্যটিও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে আন্দোলন শেষ হওয়ার পর বিক্ষোভকারীদের পরিচয় অত্যন্ত সুচারুভাবে শনাক্ত করা হয়েছিল এবং তারপর বেছে বেছে তাদের ওপর পুলিশের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। যদিও এই কথাটি আন্দোলনের পর প্রথম দিন থেকে কিন্তু বিভিন্ন মহলে বলা হচ্ছিল যে যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন তাদের পরিচয় গোপন থাকছে না, তাদের চিহ্নিত করে টার্গেট করা হচ্ছে। কাউকে পুলিশ মাঝরাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, তা কোনো নিরীহ বিক্ষোভকারীর উপর সরাসরি এফআইআর দায়ের করা হচ্ছে। এমনকি বহু মেয়েকে অত্যন্ত হুমকি দেওয়া হয়েছে বলেও কিন্তু অভিযোগ উঠেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন জায়গায় কিন্তু সর্বজনীন করে দেওয়া হয়েছে, যা তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে তা হলো এই সাধারণ ছাত্রছাত্রীদের এত নিখুঁত ব্যক্তিগত ডেটা বা তথ্য দিল্লি পুলিশের কাছে
ঠিক কোথা থেকে এলো? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের করা একটি নির্দিষ্ট স্বীকারোক্তি পুরো পরিস্থিতিকে আরও কিন্তু ঘোলাটে করে তুলেছে। সুপ্রিম কোর্টে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলাকালীন দিল্লি পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যন্তর মন্তরে যখন বিক্ষোভ প্রদর্শন চলছিল তখন সেখানে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি বা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। তবে নিজেদের এই পদক্ষেপের সপক্ষে যুক্তি দিতে গিয়ে দিল্লি পুলিশের তরফ থেকে এমনটা বলা হয়েছে যে এই ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি কিন্তু সেখানে উপস্থিত প্রতিটি সাধারণ মানুষের প্রোফাইল তৈরি করে না। তাদের দাবি অনুযায়ী এই প্রযুক্তি শুধুমাত্র সেই সমস্ত নির্দিষ্ট ব্যক্তিদেরই চিহ্নিত করে যাদের আগে থেকেই কোনো না কোনো ক্রিমিনাল রেকর্ড বা অপরাধমূলক ইতিহাস রয়েছে। পুলিশের বক্তব্য হলো ফেসিয়াল রেকগনিশন সিস্টেম প্রসেস কখনোই প্রতিবাদ স্থলে প্রতিটি মানুষের প্রোফাইল নিজে থেকে ক্যাপচার করে তৈরি করে না, জেনারেট করে না বা মেনটেন করে না। এমনকি যারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রতিবাদ করেছেন তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার জন্য বা তাদের উপর বিনা কারণে নজরদারি চালানোর জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয় না। পুলিশ জোর দিয়ে বলেছে যে যতক্ষণ না কোনো ব্যক্তির অতীত কোনো ক্রিমিনাল রেকর্ড থাকছে ততক্ষণ এই সিস্টেম তার উপর কাজ করে না। এই ফেসিয়াল রিকগনিশন সিস্টেমটি শুধুমাত্র সেই সমস্ত মুখগুলোকেই স্ক্যান করে বা ক্যাপচার করে যে মুখগুলো আগের কোনো অপরাধের কারণে পুলিশের ডেটাবেসে আগে থেকে রেকর্ড করা আছে। পুলিশ আদালতকে আরও জানিয়েছে যে শুধুমাত্র ফেসিয়াল রিকগনিশন সিস্টেম থেকে পাওয়া ফলাফলের উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এটি হলো ভিড়ের মধ্যে এমন কোনো ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার প্রথম ধাপ মাত্র যার ক্রিমিনাল রেকর্ড আছে। সেই নির্দিষ্ট মুখটির পরিচয় প্রযুক্তি দ্বারা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে ফিল্ড ভেরিফিকেশন বা সরজমিনের তদন্ত করা হয়, কারণ সেই ব্যক্তির সমস্ত বিস্তারিত তথ্য পুলিশের কাছে আগে থেকেই মজুদ থাকে। আর যদি সেই ফিল্ড ভেরিফিকেশনে সত্যি এই কথা প্রমাণিত হয় যে তিনি ঘটনার সময় ওই প্রতিবাদ স্থলে সশরীরে উপস্থিত ছিলেন, তবেই তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়। দিল্লি পুলিশের এই বিস্তারিত ব্যাখ্যার অর্থ হলো তারা স্পষ্টভাবেই স্বীকার করে নিয়েছে যে সেখানে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। আর দিল্লি পুলিশের এই একটি মাত্র স্বীকারোক্তি মোদি শাহ জুটির রাজনৈতিক সমস্যা বাড়ানোর পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য এক পর্বত প্রমাণ বিপদ কিন্তু ডেকে আনছে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে ফেসিয়াল রিকগনিশন করার জন্য লক্ষ লক্ষ মানুষের মুখের ডেটা বা বায়োমেট্রিক তথ্য দিল্লি পুলিশের কাছে ঠিক কিভাবে পৌঁছালো? তাহলে পুলিশের এই স্বীকারোক্তি নির্বাচন কমিশনকে কিভাবে চাপের মুখে ফেললো? আসলে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে কোনো নির্দিষ্ট ব্যক্তির মুখমণ্ডল শনাক্ত করার কাজ করে। এই প্রক্রিয়ায় ক্যামেরা প্রথমে কোনো ব্যক্তির মুখের একটি 2D বা 3D ছবি অথবা ভিডিও ধারণ করে। এরপর অত্যাধুনিক সফটওয়্যার সেই ছবি বা ভিডিও থেকে মুখগুলিকে নিখুঁতভাবে চিনে নিয়ে তাকে আশেপাশের অন্যান্য বস্তু থেকে আলাদা করে। এই বিশেষ প্রযুক্তিটির মাধ্যমে মানুষের মুখে কয়েকটি নির্দিষ্ট এবং বিশেষ অংশকে খুব সূক্ষ্মভাবে মাপে, যেমন দুটি চোখের মাঝখানে দূরত্ব, নাকের সঠিক আকার এবং চোয়ালের নিখুঁত গঠন। এরপর একটি ম্যাথমেটিক্যাল কোড বা বায়োমেট্রিক টেমপ্লেটে রূপান্তরিত করা হয়, যাকে সাধারণ ভাষায় ফেস প্রিন্ট বলা হয়। একবার এই ডিজিটাল কোড তৈরি হয়ে গেলে সেটিকে আগে থেকে মজুদ থাকা একটি বিশাল ডেটাবেসের সাথে তুলনা করা হয়। আর যদি সেই ডেটাবেসের কোনো তথ্যের সাথে এই কোড মিলে যায় তাহলে ওই ব্যক্তির পরিচয় সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়। অর্থাৎ এই প্রযুক্তি ক্যামেরার মাধ্যমে মুখের ছবি নিয়ে সেটিকে একটি ডিজিটাল মাপে পরিণত করে এবং তারপর সংরক্ষিত ডেটাবেসের সাথে তার মিল খোঁজে। এই পুরো প্রক্রিয়াটি থেকে একটা বিষয় একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এই প্রযুক্তি ব্যবহার করে কাউকে শনাক্ত করার জন্য সবার আগে যে ডেটা প্রয়োজন তা হলো একটি বিশাল এবং নিখুঁত ডেটাবেস। আর এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দিল্লি পুলিশকে সাধারণ নাগরিকদের এত বড় ডেটাবেসটি কে সরবরাহ করলো? এই পরিস্থিতিতে সন্দেহটি স্বাভাবিকভাবে কিন্তু নির্বাচন কমিশনের দিকে ঘুরে যাচ্ছে, কারণ এই ডেটাবেস কিন্তু রয়েছে নির্বাচন
কমিশনের কাছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে এই বিষয়টি স্বীকার করে নেওয়ার পর থেকেই দেশের বিরোধী দলগুলো একযোগে সরব হয়েছে এবং অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন তুলতে শুরু করেছে। এই একই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়া নেতা এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে অত্যন্ত জোরালোভাবে কিছু প্রশ্ন তুলে ধরেছেন। সাকেত গোখলে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বিস্তারিত পোস্ট করে জানিয়েছেন যে দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে এটা স্বীকার করে নিয়েছে যে যন্তর মন্তরের প্রতিবাদ চলাকালীন ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। তিনি খুব যুক্তিসঙ্গতভাবে বলেছেন যে মুখে পরিচয়ের সাথে মিল খোঁজার জন্য দেশের সাধারণ নাগরিকদের ছবি এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণের একটি বিশাল ডেটাবেস থাকা অত্যন্ত জরুরি। তাহলে দিল্লি পুলিশের হাতে এমন একটি সংবেদনশীল ডেটাবেস কোথা থেকে এলো? এই প্রশ্ন তুলে তিনি 2020 সালের দিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ হিংসা বা দাঙ্গার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে সেই সময়ে একটি একইভাবে ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, আর সেই সময় নির্বাচন কমিশন অত্যন্ত বেআইনিভাবে সচিত্র ভোটার তালিকা পুলিশের সাথে শেয়ার করেছিল, যার উপর ভিত্তি করে বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। সাকেত গোখলে তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও একটি মারাত্মক দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে 2020 সালে তার করা একটি আরটিআই বা তথ্যের অধিকার আইনের আবেদনের জবাবে নির্বাচন কমিশন নিজে লিখিতভাবে স্বীকার করে নিয়েছিল যে তারা দিল্লি দাঙ্গার তদন্ত চলাকালীন সাধারণ ভোটারদের ছবি সহ সম্পূর্ণ ভোটার তালিকা কিন্তু দিল্লি পুলিশের সাথে শেয়ার করেছিল। সবচেয়ে আশ্চর্যের এবং মজার বিষয় হলো নির্বাচন কমিশনের নিজস্ব নিয়ম কানুনই কোনো বাইরের এজেন্সির সাথে ছবি সমেত ভোটার তালিকা শেয়ার করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। অথচ তা সত্ত্বেও 2020 সালে নির্বাচন কমিশন তাদের নিজেদের তৈরি করা নিয়মকানুন নিজেরাই কিন্তু লঙ্ঘন করেছিল এবং দেশের নাগরিকদের অত্যন্ত ব্যক্তিগত ডেটা দিল্লি পুলিশের সাথে কিন্তু শেয়ার করেছিল। নিজের দাবির সপক্ষে কিন্তু সাকেত গোখলে তার এক্স হ্যান্ডেলে সেই পুরনো আরটিআই এর কপির ছবি শেয়ার করেছেন। এই পুরো বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক, কারণ নির্বাচন কমিশনের নিজস্ব নিয়মই তাদের এই কাজ করার কোনো অনুমতি দেয় না। তবুও তারা অতীতে এমন কাজ করেছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাকেত গোখলে আরও কিছু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। তিনি জিজ্ঞাসা করেছেন যে নির্বাচন কমিশন কি এবারও যন্তর মন্তরে প্রতিবাদের সময় দিল্লি পুলিশকে মুখে পরিচয় শনাক্ত করার জন্য ছবি সমেত ভোটার তালিকা সরবরাহ করেছিল? মুখের পরিচয়ের ডেটাবেস তৈরি করার জন্য নির্বাচন কমিশন ছাড়া আর কোনো সরকারি এজেন্সি নিজেদের সংরক্ষিত ডেটাবেস দিল্লি পুলিশের সাথে কি ভাগ করে নিয়েছে? তিনি প্রশ্ন তুলেছেন যদি কোনো সরকারি এজেন্সি পুলিশকে কোনো ডেটা সরবরাহ না করে থাকে তাহলে দিল্লি পুলিশ ঠিক কিভাবে এত বিশাল একটি বিক্ষোভ প্রদর্শনের মধ্যে থেকে প্রতিটি মানুষের মুখ শনাক্ত করার কাজ নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছে? 2023 সালের আগস্ট মাসে সংসদের ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন বা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট পাশ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এটিকে কেন সম্পূর্ণভাবে বিজ্ঞাপিত বা নোটিফাই করা হয়নি? তার পিছনে এটাই একটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন টিএমসি নেতা সাকেত গোখলে। তিনি তার প্রশ্নবাণ এখানেই থামাননি, তিনি আরও জিজ্ঞাসা করেছেন যে দিল্লি পুলিশ কি দেশের মানুষকে স্পষ্টভাবে জানাবে যে তারা মুখ শনাক্ত করার জন্য ঠিক কোন ডেটাবেসটি ব্যবহার করেছেন? নির্বাচন কমিশন এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো কি এই বিষয়টি নিশ্চিত করে বলবে যে তারা এখনো দিল্লি পুলিশকে সাধারণ মানুষের ছবির ডেটাবেস সরবরাহ করে চলেছে? সাকেত গোখলের এই সমস্ত কঠিন প্রশ্নের পর নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উভয়ে এক বিরাট কাঠগড়ায় কিন্তু এসে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। জ্ঞানেশ কুমারকে এখন এই কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে তার নেতৃত্বে কাজ করা নির্বাচন কমিশন কি সত্যি সাধারণ মানুষের ব্যক্তিগত ডেটা পুলিশের হাতে তুলে দিচ্ছে নাকি দিচ্ছে না। চারিদিকে এই কথাও কিন্তু খুব জোর গলায় বলা হচ্ছে যে যদি নির্বাচন কমিশন সত্যি পুলিশের হাতে এই ডেটা তুলে দিতে থাকে তাহলে এটি দেশের সাধারণ জনতার গোপনীয়তার বা প্রাইভেসির এক বিরাট ও মারাত্মক লঙ্ঘন। এটি মানুষের মৌলিক অধিকারের উপর এক নগ্ন হস্তক্ষেপ। অর্থাৎ পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আবারও এক বিশাল বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছেন। এখন চারিদিক থেকে তার কাছে জবাবদিহির দাবি করা হচ্ছে। রাজনৈতিক মহলে এমন জল্পনা তীব্র হচ্ছে যে যদি কোনোভাবে এই কথা প্রমাণিত হয়ে যায় যে দিল্লি পুলিশ ফেসিয়াল রিকগনিশনের জন্য প্রয়োজনীয় ডেটা নির্বাচন কমিশন থেকে পেয়েছিল, তবে জ্ঞানেশ কুমারের পদ বা চেয়ারেও কিন্তু চরম বিপদের মুখে পড়তে পারে। এখন দেখতে হবে বিষয়টি কোন দিকে মোড় নেয়। এবার আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের রাজনীতির একটি চমকপ্রদ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে।
যা দেশের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তামিলনাড়ুতে থালাপতি বিজয় সরকারের একটি নির্দিষ্ট পদক্ষেপ রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। সরকার সম্প্রতি একটি অত্যন্ত বিতর্কিত নির্দেশিকা জারি করেছিল, যেখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের সিজেপি এবং অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলোর ডাকা বিভিন্ন বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলনে অংশ নিতে সরাসরি বাধা দেওয়া হয়েছিল। তবে প্রবল সমালোচনার মুখে পড়ে সরকার শেষ পর্যন্ত তাদের এই নির্দেশিকা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল তা একটু বিস্তারিতভাবে জানা দরকার। কয়েকদিন আগেই সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে একটি কড়া নির্দেশিকা পাঠানো হয়েছিল, যাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল যে ছাত্র এবং যুব সমাজ যেন কোনোভাবেই এই নির্দিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ কর্মসূচিতে সামিল না হয়। কিন্তু এই সরকারি আদেশটি প্রকাশ্যে আসার প্রায় সাথে সাথেই চারিদিক থেকে তীব্র সমালোচনা এবং প্রশ্নের ঝড় উঠতে শুরু করে। আর এই প্রবল চাপের মুখেই শেষ পর্যন্ত সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় এবং আদেশটি প্রত্যাহার করে নেয়। অর্থাৎ মাত্র কয়েকদিনের ব্যবধানেই সরকার প্রথমে ছাত্রদের রাজনৈতিক আন্দোলন থেকে দূরে রাখার জন্য একটি কঠোর নির্দেশ দিল এবং তারপর পরিস্থিতির চাপে পড়ে আবার নিজেদের সেই পদক্ষেপ থেকে পিছিয়েও এলো। এই পুরো ঘটনাটি শুরু হয়েছিল গত 14ই আগস্ট, যখন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে একটি সরকারি নির্দেশিকা পাঠানো হয়েছিল। ওই নির্দেশিকায় স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় এবং কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। শুধু তাই নয়, স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে একে অপরের সাথে সমন্বয় রেখে এই বিষয়টি কড়া নজরদারিতে রাখার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটি সবার মনে জাগছিল যে হঠাৎ করে ছাত্রদের এই সমস্ত রাজনৈতিক বিক্ষোভ প্রদর্শন থেকে দূরে সরিয়ে রাখার প্রয়োজন কেন পড়ল। এর পিছনে আসল কারণটি হলো যে বেশ কিছুদিন ধরে সিজেপি এবং অন্যান্য বামপন্থী সংগঠনগুলোর তরফ থেকে ছাত্র ও যুব সমাজের অধিকার এবং অন্যান্য সমস্যা সংক্রান্ত বিষয়ে নিয়ে কিন্তু লাগাতার প্রতিবাদ আন্দোলন চালানো হচ্ছিল। এমনকি দিল্লি যন্তর মন্তরেও সিজেপির নেতৃত্ব ছাত্র অধিকার নিয়ে বড়সড় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ঠিক এই ধরনের তীব্র রাজনৈতিক ডামাডোল এবং ছাত্র আন্দোলনের পরিবেশে মাঝেই কিন্তু তামিলনাড়ু সরকারের এই বিতর্কিত নির্দেশটি সামনে আসে। কিন্তু এই নির্দেশিকাটিকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয় একটি নির্দিষ্ট এবং অত্যন্ত সংবেদনশীল জায়গাতে। সরকারি নির্দেশিকায় খুব স্পষ্টভাবে সিজেপি এবং অন্যান্য বামপন্থী দলগুলোর বিক্ষোভ প্রদর্শনের নাম উল্লেখ করে দেওয়া হয়েছিল। আর ঠিক এরপরেই বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠতে শুরু করে যে সরকারের মূল চিন্তা যদি সত্যিই শুধুমাত্র ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা বা স্কুল কলেজে পড়াশোনার একটি সুস্থ পরিবেশ বজায় রাখা হয়, তবে সেখানে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের সংগঠনের প্রতিবাদের নাম নির্দিষ্ট করে উল্লেখ করার কি প্রয়োজন ছিল। সরকার তো সাধারণভাবেই যে ছাত্রদের যে কোনো বিক্ষোভে যেতে বারণ করতে পারত। সিজেপি সরকারের এই বৈষম্যমূলক এবং বিতর্কিত আদেশের বিরুদ্ধে অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা এই পদক্ষেপকে সরাসরি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার একটি চক্রান্ত বলে অভিহিত করেছে। তাদের মতে সংবিধানে প্রত্যেক নাগরিকের প্রতিবাদ করার যে অধিকার দেওয়া আছে, এই সরকারি নির্দেশিকা সেই অধিকারের ওপর এক নগ্ন হস্তক্ষেপ। অন্যদিকে এই রাজনৈতিক তরজার মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আবার আশ্চর্যজনকভাবে সরকারের এই নির্দেশিকাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। বিজেপি নেতা বিনোদ পি সেলভম এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ছাত্রদের এই ধরনের রাজনৈতিক গোলমাল এবং বিক্ষোভ প্রদর্শন থেকে নিজেদের সম্পূর্ণভাবে দূরে রাখা উচিত এবং তাদের উচিত নিজেদের পড়াশোনা ও ভবিষ্যতের ক্যারিয়ারের দিকে বেশি করে মনোযোগ দেওয়া। অর্থাৎ এই একটি সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক প্রতিক্রিয়াও কিন্তু খুব স্পষ্টভাবে দুটি আলাদা মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। এই পুরো ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকও রয়েছে, যা এড়িয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়। তামিলনাড়ুতে বর্তমান সরকার বাইরে থেকে বামপন্থী দলগুলোর রাজনৈতিক সমর্থন পেয়ে থাকে। এমন একটি পরিস্থিতিতে সেই একই সরকারের একটি সরকারি নির্দেশিকায় বামপন্থীদের দ্বারা আয়োজিত বিক্ষোভ প্রদর্শন থেকে রাজ্যের ছাত্রদের দূরে রাখার কথা পরিষ্কারভাবে বলা হওয়াটা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে এক ব্যাপক চাঞ্চল্যের এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই একে রাজনৈতিক দ্বিচারিতা বলেও কিন্তু কটাক্ষ করেছিলেন। তবে এই পুরো ঘটনাটিকে শুধুমাত্র একটি সংকীর্ণ রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখা হয়তো সম্পূর্ণ ঠিক হবে না। একটি গণতান্ত্রিক দেশের সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ
প্রদর্শন করা এবং বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করা দেশের নাগরিকদের একটি অন্যতম প্রধান গণতান্ত্রিক অধিকার, যার সাথে ছাত্রীরা অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের বিক্ষোভ প্রদর্শনে ছাত্রদের অংশ নিতে সরাসরি বাধা দেওয়ার মতো কোনো নির্দেশিকা জারি করা হলে তা স্বাভাবিকভাবেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বহু প্রশ্ন এবং সন্দেহের জন্ম দেয়। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।